গত ২ দশক ধরে তিনি তুরস্কের ক্ষমতার একচ্ছত্র কেন্দ্রে। তাকে নিয়ে বিশ্ব রাজনীতি দুই ভাগে বিভক্ত। কখনো তাকে দেখা যায় পশ্চিমা বিরোধী হুঙ্কারে ফেটে পড়তে, কখনো আবার নিজেকে দাবি করেন গোটা মুসলিম উম্মার একমাত্র ত্রাণকর্তা হিসেবে। বিশেষ করে গাজা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলার বলা কিংবা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে তিনি কোটি কোটি মুসলমানের হৃদয়ে অপ্রতিরোধ্য এক জায়গা করে নিয়েছেন। সাধারণ মানুষের চোখে তিনি এক আপোষহীন বীর। তিনি রিসেপ তাইপ এরদোয়ান। কিন্তু পর্দার আড়ালের সত্য শুনলে এরদোয়ানকে হিরো ভাবা যে কেউ আঁতকে উঠবে। ২০২৪ সালে যখন গাজায় লাশের পাহাড় জমছে, যখন ক্ষুধার্ত শিশুদের আর্তনাদে আকাশ ভারী হচ্ছে, তখনও তুরস্কের বন্দর থেকে ইসরায়েলে পণ্যবাহী জাহাজের আনাগোনা এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। মুখে ইসরায়েলকে বয়কট করার কথা বললেও পরিসংখ্যান বলছে তুরস্কের অর্থনীতি এখনও তেল আবিবের ওপর অনেকাংশে নির্ভরশীল। মুসলিম বিশ্বের নেতা হওয়ার আড়ালে মূলত এক চতুর রাজনৈতিক খেলোয়াড় হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছেন এরদোয়ান। ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তুরস্ক $১.৪ বিলিয়ন সরাসরি রপ্তানি করেছে ইসরায়েলে। এমনকি রয়টার্স এবং আল জাজিরার রিপোর্ট বলছে একই বছর ফিলিস্তিনে পাঠানোর নামে $৭৯৭ মিলিয়ন তুর্কি পণ্য রপ্তানি হয়েছিল, যা খালাস হয় ইসরায়েলের হাইফা বন্দরে। পরে সেসব পণ্য ইসরায়েলের বাজারে চলে যায়। ২০২৪ সালে ইসরায়েলের বাজারে পঞ্চম বৃহত্তম পণ্য সরবরাহকারী ছিল এরদোয়ানের তুরস্ক। ২০২৫ সালে তৃতীয় দেশ হয়ে ইসরায়েল ও তুরস্কের অনানুষ্ঠানিক লেনদেন হয় $২.১২ বিলিয়ন। এরদোয়ানের পররাষ্ট্রনীতির মূলে রয়েছে এক বিশেষ দর্শন, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। এই তত্ত্বের কারিগর ছিলেন তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলো। এই তত্ত্ব অনুযায়ী তুরস্ক কেবল ইউরোপ আর এশিয়ার মাঝের কোনো সাধারণ রাষ্ট্র নয়, বরং সে নিজেই একটি কেন্দ্রীয় শক্তি। একসময়কার অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে এরদোয়ান চেয়েছিলেন তুরস্ককে মুসলিম বিশ্বের নেতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে। এই লক্ষ্যেই তিনি প্যান ইসলামিক এবং উগ্র জাতীয়তাবাদী আবেগকে সুনিপুণভাবে পুঁজি করেছেন। তিনি জানতেন আরবের রাজতন্ত্রগুলোর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে নিজেকে উম্মার কণ্ঠস্বর হিসেবে জাহির করতে পারলে বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতা বাড়বে। ফলে তুরস্কের সাধারণ গণ্ডি পেরিয়ে পাকিস্তান বা বাংলাদেশের মানুষের কাছেও তিনি এক অপরাজেয় আইকন হয়ে উঠেছেন। কিন্তু এই আইকনিক ইমেজের আড়ালে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় তিনি কতটা আপোষ করেছেন তা সাধারণ মানুষের অগোচরেই থেকে গেছে। গাজা ইস্যুতে এরদোয়ানের কণ্ঠস্বর বরাবরই ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে চড়া। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক চাপের মুখে তিনি ঘটা করে ঘোষণা দেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য পুরোপুরি বন্ধ করা হলো। বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে মুসলমানরা তাকে বাহবা দেয়। কিন্তু পরিসংখ্যানের গভীরে গেলে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। ইসরায়েলি পরিসংখ্যান ব্যুরো এবং আন্তর্জাতিক সামুদ্রিক ট্র্যাকিং রিপোর্ট বলছে ২০২৪ সালে তুরস্ক থেকে ফিলিস্তিনে পণ্য রপ্তানি হুট করে অবিশ্বাস্যভাবে ৪২৩% বেড়ে গিয়েছিল, যা প্রায় $৭৯৭ মিলিয়ন। কিন্তু কেন যুদ্ধের মধ্যে থাকা বিধ্বস্ত ফিলিস্তিন কি হঠাৎ করে এত পণ্যের আমদানিকারক হয়ে উঠল? বিশ্লেষকদের মতে এটি আসলে একটি বিশাল শুভঙ্করের ফাঁকি। কাগজে কলমে গন্তব্য ফিলিস্তিন দেখানো হলেও এই বিপুল পরিমাণ তুর্কি পণ্য আসলে খালাস হয়েছে ইসরায়েলি বন্দরগুলোতে। অর্থাৎ নিষেধাজ্ঞা ছিল কেবল প্রচারণার জন্য, বাস্তবে বাণিজ্য চলেছে বিকল্প এবং গোপন পথে। শুধু তাই নয়, আজারবাইজানের যে তেল ইসরায়েলের ট্যাঙ্ক আর যুদ্ধবিমানের জ্বালানি মেটায় তার প্রায় ৪০ থেকে ৫০% সরবরাহ করা হয় তুরস্কের চিহান বন্দর দিয়ে। এই পাইপলাইন বন্ধ করার ক্ষমতা এরদোয়ানের থাকলেও তিনি তা করেননি। একদিকে ফিলিস্তিনিদের জন্য টিভির পর্দায় অস্ত্র বিসর্জন, অন্যদিকে ইসরায়েলের সামরিক ও বেসামরিক যোগান সচল রাখা। এরদোয়ানের এই দ্বৈত নীতি আজ সচেতন মহলে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। এরদোয়ান তার বক্তৃতায় প্রায়ই পশ্চিমাদের সমালোচনা করেন, কিন্তু বাস্তবতা হলো তুরস্ক নেইটোর এক অপরিহার্য এবং কৌশলগত সদস্য। নেইটোর মধ্যে আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীটিও তুরস্কেরই। এছাড়া তুরস্কের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক সামরিক প্রযুক্তি প্রায় পুরোপুরি মার্কিন এবং আটলান্টিক জোটের উপর নির্ভরশীল। সুইডেনের নেইটোতে যোগদানের বিরোধিতা করে এরদোয়ান গত বছরগুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডলে মাসব্যাপী নাটকীয়তা করেছিলেন। তিনি বলেছিলেন কুর্দি সন্ত্রাসীদের আশ্রয়দাতা সুইডেনকে তিনি কোনোভাবেই নেইটোতে ঢুকতে দেবেন না। কিন্তু দিন শেষে আমেরিকার কাছ থেকে F-16 যুদ্ধবিমান পাওয়ার আশ্বাসে তিনি প্রটোকল সই করে নেইটোর শক্তি বৃদ্ধিতে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে এরদোয়ান একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বন্ধু সাজছেন, অন্যদিকে ইউক্রেনকে
বায়ারাক্তার ড্রোন সরবরাহ করে নেটোর কৌশলগত স্বার্থও রক্ষা করেছেন। এই লেনদেন ভিত্তিক ও ট্রানজ্যাকশনাল পররাষ্ট্রনীতি এরদোয়ানের ক্ষমতার আসল উৎস। তিনি আদর্শের চেয়ে স্বার্থকে সবসময়ই উপরে রেখেছেন। একটা সময় ছিল যখন আরব বিশ্বের গলি থেকে রাজপথ সবখানে এরদোয়ানের নাম উচ্চারিত হতো, কিন্তু সেই জনপ্রিয়তা এখন আর তুঙ্গে নয়, বরং প্রবলভাবে পড়তির দিকে। আরব ব্যারোমিটার এর সাম্প্রতিক সমীক্ষা এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। জর্ডান, ফিলিস্তিন, তিউনিসিয়া ও সুদানে এরদোয়ানের পররাষ্ট্রনীতির প্রতি জনসমর্থন গত 2 বছরে আশঙ্কাজনকভাবে কমেছে। সাধারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে যে এরদোয়ানের জ্বালাময়ী বক্তৃতা তাদের জীবনের বাস্তব সংকট সমাধানে কিংবা ফিলিস্তিনিদের আজাদি এনে দিতে কার্যকর কোনো ভূমিকা রাখছে না। অন্যদিকে সৌদি আরব, মিশর বা সংযুক্ত আরব আমিরাতের মতো প্রভাবশালী দেশগুলো এরদোয়ানের এই পলিটিক্যাল ইসলাম বা মুসলিম ব্রাদারহুড ঘেঁষা রাজনীতিকে তাদের রাজতন্ত্রের জন্য বড় হুমকি মনে করে। এরদোয়ান চেয়েছিলেন আরবের রাজাদের টপকে নিজেই মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হতে, কিন্তু তার এই উচ্চাকাঙ্ক্ষা তাকে আরব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও রিয়াদ শেষ মুহূর্তে তা প্রত্যাখ্যান করেছে। এটি পরিষ্কার সংকেত দেয় যে বাণিজ্যিক প্রয়োজনে তুরস্কের প্রযুক্তি কিনলেও সামরিক বা রাজনৈতিক নেতৃত্বে তুরস্ককে পাশে চায় না আরব শক্তিগুলো। সম্প্রতি তুরস্কের রাজনীতিতে একটি নতুন এবং ভীতিকর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলি আগ্রাসন যদি উত্তরমুখী হয়ে তুরস্কের সীমান্ত পর্যন্ত পৌঁছায়, তবে মুসলিম বিশ্ব কি আঙ্কারার পাশে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তরটি তুরস্কের জন্য অত্যন্ত রূঢ়। বিশ্লেষকরা তুরস্কের বর্তমান অবস্থাকে বর্ণনা করেছেন কৌশলগত একাকিত্ব বা স্ট্র্যাটেজিক লোনলিনেস হিসেবে। বিগত বছরগুলোতে সিরিয়া, লিবিয়া, ইরাক এবং আজারবাইজানে তুরস্ক যে সামরিক হস্তক্ষেপগুলো করেছে সেগুলো ছিল মূলত তুরস্কের নিজস্ব ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। সেখানে ইসলামী সংহতির চেয়ে কুর্দি দমন কিংবা গ্যাস ক্ষেত্র দখলের চেষ্টা ছিল বেশি স্পষ্ট। এই স্বার্থপরতার কারণে প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কের প্রতি আস্থার চরম সংকট তৈরি হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়, কারণ দুই দেশই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। আমেরিকা কখনোই তার দুই শক্তিশালী বন্ধুর মধ্যে যুদ্ধ হতে দেবে না। তবে তাত্ত্বিকভাবে যদি এমনটা ঘটেও, তবে তুরস্ককে একাই লড়তে হবে, কারণ আরব দেশগুলোর কাছে তুরস্ক এখন আর কোনো ত্রাণকর্তা নয়, বরং এক উচ্চাকাঙ্ক্ষী প্রতিদ্বন্দ্বী। তুর্কি রাজনীতিতে এরদোয়ানের বিরোধীরা তাকে প্রায়ই মৌসুমি ফল বলে অভিহিত করেন, যা নির্দিষ্ট সময়ে খুব মিষ্টি বা আকর্ষণীয় মনে হলেও দীর্ঘমেয়াদে কোনো পুষ্টি বা সুফল বয়ে আনে না। গাজা সংকটে তুরস্ক গুটি কয়েক মানবিক সহায়তার জাহাজ পাঠিয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক দাবার বোর্ডে ইসরায়েলকে 1 ইঞ্চিও পিছু হটাতে বা কোনো কার্যকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এরদোয়ান শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন। প্রশ্ন থেকে যায়, এরদোয়ানের এই রাজনীতি কি কেবল তুরস্কের অভ্যন্তরীণ ভোট ব্যাংক রক্ষার এক নিপুণ কৌশল? তিনি কি কেবল উগ্র জাতীয়তাবাদ আর ধর্মের কার্ড খেলে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চান, নাকি তিনি সত্যি এক অসহায় ব্যবস্থার শিকার, যেখানে একদিকে দেশের ভেঙে পড়া অর্থনীতি আর অন্যদিকে নেটোর সামরিক চাপ তাকে প্রতি পদে আপোস করতে বাধ্য করছে? সত্যি যাই হোক, আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে রিসেপ তাইয়েপ এরদোয়ান যে এক অতি চতুর খেলোয়াড় তাতে কোনো সন্দেহ নেই। তিনি এমন এক জাদুকর যিনি শিকারীর সঙ্গে শিকারে যান, আবার শিকারের জন্য সমবেদনাও জানান।